তো 2016 সালের যে নিয়োগ প্রক্রিয়া বাতিল সেটা আমাদের ওয়েস্ট বেঙ্গলের জন্য ঠিক কি কি বহন করে আনলো, কি কি দিল, আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব। তার সাথে স্কুল সার্ভিস কমিশনের যে এডিট উইন্ডো বা ওবিসি ক্যাটেগরি আপডেট, এটা নিয়ে একটা ছোট্ট আলোচনা আমি রাখবো আজকের এই ভিডিওটাতে। যারা এই আলোচনাটা শুনতে চান অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন। যদি পছন্দ না হয় ভিডিওটা স্কিপ করে যাবেন, এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিতে একদম ভুলবেন না, যাতে সব তথ্যগুলো আপনার টাইম এখান থেকে পেয়ে যান। তো দেখুন, লাস্ট এপ্রিল 2025 থেকে আমাদের সামনে উঠে এসেছে একাধিক জল্পনা, একাধিক সমস্যা, একাধিক বিষয়। এর মধ্যে কতগুলো পয়েন্ট আমরা আইডেন্টিফাই করতে পেরেছি 2025-এ এই যে স্কুল সার্ভিস কমিশনের নতুন নিয়োগ প্রক্রিয়া বা প্যানেল বাতিল হওয়ার পরবর্তীতে, নিয়োগ প্রক্রিয়া বাতিল হওয়ার পরবর্তীতে যে বক্তব্য। স্কুল সার্ভিস কমিশনে লাস্ট 9 বছর পরীক্ষা হয়নি, পরীক্ষা তো নিতেই হতো। স্কুলগুলোর যা পরিস্থিতি ছিল, স্কুলগুলোর যে সমস্যা তৈরি হয়েছিল, শিক্ষকহীন হয়ে যাচ্ছিল স্কুলগুলো, সেটা তো নিতেই হতো। কিন্তু একবার প্রশ্ন করবেন তো, এই নিয়োগ প্রক্রিয়া বাতিল যদি না হতো, স্কুল সার্ভিস কমিশন কি এত তাড়াতাড়ি নড়ে চড়ে বসে বুলেট ট্রেনের গতিতে এত কিছু করতো? একদমই করতো না। এবং 2026-এ ভোটের আগে নিয়োগ প্রক্রিয়া যেটা একটা নেওয়া দরকার ছিল, সেটা স্কুল সার্ভিস কমিশন বা গভর্নমেন্ট হয়তো মেবি ভুলে যেত, সরি টু সে, যেটা লাস্ট কয়েক বছর ধরে আমরা দেখেছি। কিন্তু যেহেতু এত বড় একটা সমস্যা তৈরি হলো বলেই কর্তৃপক্ষের টনক নড়েছে এবং তারা একটা নোটিফিকেশন বের করে পরীক্ষা নেওয়ার চেষ্টা করেছে। কিন্তু এই টোটাল নিয়োগ প্রক্রিয়া বাতিলের পর থেকে আমাদের ওয়েস্ট বেঙ্গলে একটাবার আপনাদের প্রশ্ন হয়েছে মনে, যে কি কি আমরা পেলাম আর কি কি পেলাম না, এর প্রাপ্তি যোগটা ঠিক কতটা? শুধু আমি আমার নিজের কথা ভাববো এরকমটা নয়, গোটা সোসাইটির কথা আমাকে ভাবতে হবে, স্কুলগুলোর কথা ভাবতে হবে। নাহলে পরবর্তী ক্ষেত্রে শিক্ষক হয়ে আপনিও আত্মকেন্দ্রিকতায় ভুগবেন এবং এই আত্মকেন্দ্রিকতা আপনাকে সঠিকভাবে দায়িত্ব পালন করতে দেবে না। প্রক্রিয়া বাতিল, এই নিয়োগ প্রক্রিয়াটা কেন বাতিল হয়েছে? তার কারণ ওয়েটিং লিস্টের ক্যান্ডিডেটরা যোগ্য হওয়া সত্ত্বেও অযোগ্য ক্যান্ডিডেটের নিয়োগে ঢোকায় দুর্নীতি হওয়ায় পুরো নিয়োগ প্রক্রিয়াটা বাতিল করা হয়েছে। এবং একটা কোথাও আশা ছিল যে অযোগ্যরা এখান থেকে বেরোবে, সেগ্রিগেশন হবে, সেখানে ওয়েটিং যারা সত্যি যোগ্য ক্যান্ডিডেট তারা চান্স পাবে। কিন্তু আলটিমেটলি সেটা হয়নি। এই নিয়োগ প্রক্রিয়া সবচেয়ে যদি বেশি বঞ্চিত কাউকে করে থাকে, সেটা ওয়েটিং লিস্টের ক্যান্ডিডেটদের। বলতে বাধ্য হচ্ছি, ওয়েটিং লিস্টের যারা যোগ্য বঞ্চিত তাদেরকে একেবারে অন্ধকারে ঠেলে দিয়েছে। না তারা টিচিং এক্সপিরিয়েন্সের 10 নম্বর পাবে, প্রশ্নই ওঠে না, তারা চাকরি পায়নি। 2 নম্বর হচ্ছে তারা এজ রিল্যাক্সেশনটাও পাবে না। অনেকেই ছিল যারা এজ রিল্যাক্সেশন পাওয়ার যোগ্য ছিল, তারা পাবে না। আচ্ছা, এর মধ্যে একটা জিনিস রয়েছে যেটা আমি বলতে ভুলে গেছি, স্পেশাল বিএড আর বিপিএড ক্যান্ডিডেট, তাদেরও একটা কোথাও জায়গা ছিল, সেটাও হলো না। স্পেশাল বিএড ক্যান্ডিডেটের 2016-তে পরীক্ষা দিয়েছিল, তারা চাকরিও পেয়েছিল, অনেকে চাকরি হারিয়েছেন। আবার অনেক স্পেশাল বিএড ছিল যারা এই যোগ্য ওয়েটিংদের মধ্যে ছিল, এবার তারাও সুযোগটা পাচ্ছে না। তাহলে 2016-র এই নিয়োগ প্রক্রিয়া বা নতুন নিয়োগের যে গেজেট, এটা কি কি জিনিসকে পুরোভাবে মানুষের থেকে নিয়ে নিয়েছে সেটা আমরা পরপর দেখতে পাচ্ছি। ওয়েটিং লিস্টের ক্যান্ডিডেটদের সাথে অন্যায়। 2 নম্বর যেটা রয়েছে, যোগ্য শিক্ষক যারা ছিলেন, যারা এতটা বছর চাকরি করলেন, তাদের যোগ্যতার উপর প্রশ্ন উঠে গেল। তাদেরকে এখন টিচিং এক্সপিরিয়েন্সের 10 নম্বর দেওয়া হচ্ছে। এটা ভেবে যে তারা তো চাকরি করেছে, তারা সার্ভিস দিয়েছে, সেটা অস্বীকার করা যায় না, তাই তাদেরকে একটা গিফট হিসাবে 10 নম্বর দেওয়া হচ্ছে। গিফট হিসেবেই বলছি, তার কারণ এটা যেন সেই শেষ বেলায় পড়ে পাওয়া 14 আনার মতো। কেন? তাদের চাকরিটাকে নিয়ে নেওয়া হয়েছে, চাকরির থেকে বরখাস্ত করে দেওয়া হয়েছে, তা সত্ত্বেও তাদের এক্সপিরিয়েন্সটাকে গুরুত্ব দেওয়া হচ্ছে। অর্থাৎ তারা যে যোগ্য সেটা অ্যাক্টিভলি না হলেও প্যাসিভলি স্বীকার করা হচ্ছে, পক্ষান্তরে স্বীকার করা হচ্ছে। কিন্তু তাও তাদেরকে পরীক্ষায় বসতে হবে, নতুন করে যোগ্যতা প্রমাণ করে আবার তাদেরকে চাকরিটাকে নিতে হবে। তাহলে স্পেশাল বিএড, ওয়েটিং লিস্টের ক্যান্ডিডেট, যোগ্য শিক্ষক অলরেডি পরপর তাদের সমস্যা এবং বঞ্চিত। তাহলে প্রাপ্তিটা কি? এবার আসি নতুনদের কথায়। নতুন ক্যান্ডিডেটরা শুরু থেকেই জেনে গেছে যে 10 নম্বর পিছিয়ে তাদের শুরু করতে হচ্ছে। কেউ 100 নম্বরে মেরিট লিস্ট পাবে, কেউ 90 নম্বরে মেরিট লিস্ট পাবে, শুরু থেকেই 10 নম্বর পিছিয়ে। এবং সেখানে আমরা প্রতিটা জায়গাতে দেখতে পাচ্ছি এসএসসির গেজেটে কনফিউশন আছে। প্রথমে KRL পয়েন্ট, যেটা সবাই যেটা বলছেন যে ইন্টারভিউয়ের পরে গিয়ে যোগ হবে,
কিন্তু স্ট্রাকচারে দিয়ে আবার একাডেমিক্সের মধ্যে দুটো পার্ট করে দেওয়া হয়েছে, যে 10 নাম্বার একাডেমিক পার্টের 2 নাম্বার হিসাবে ইন্টারভিউতে যাবে, অর্থাৎ একাডেমিক, রিটেন আর এক্সপিরিয়েন্স নিয়ে ইন্টারভিউতে যাবে। এই জায়গাতে যে কনফিউশন দুটো তৈরি করা হলো, এটা কিন্তু স্কুল সার্ভিস কমিশন ক্লিয়ার করেনি, যেটা ক্লিয়ার করা উচিত ছিল। তাহলে আমরা কি পেলাম? এখনো পর্যন্ত আমাদের প্রাপ্তির খাতা কিন্তু 0। নতুন ক্যান্ডিডেটদের জন্য 2016 পর একটা রিক্রুটমেন্ট প্রসেস দরকার ছিল, যেখানে মাত্র 18,000 সিট, ভাই পুরনোদের সাথে একসাথে করে দুটো মিলে 35,000 সিট নয়, এই ওভারঅল 35, 40 বা 45 থেকে 50,000 সিটে পরীক্ষা নেওয়া দরকার ছিল। যেহেতু লাস্ট 9 বছর পরীক্ষা হয়নি, প্রচুর সিট কিন্তু ছিল, কিন্তু তাও আমরা দেখলাম 2016-তে যে সিট ছিল, 2025-এ এসে কোন জাদু বলে সেই সিটটা কমে গেল। এটা কিন্তু কেউ কথা বলছে না এগুলো নিয়ে। সিটটা অবশ্যই ম্যাটার, অবশ্যই তোমার জন্য একটা সিট বরাদ্দ, কমন ডায়লগ, ওয়েল অ্যান্ড গুড। কিন্তু 2016-তে যে পর্যাপ্ত সিট ছিল, 2025-এ সেই সিটটা বাড়তে পারতো, সেখান থেকে সিটটা কি করে কমলো, এই ম্যাজিক বা এই জাদু কেউ এখনো পর্যন্ত আবিষ্কার করতে পারেনি। এই 2016 প্যানেল বাতিল না হতো, নতুনদের কাছে স্কোপ আরো বাড়তো। এই টোটাল 16,000 যে শিক্ষক, তারা বর্তমানে 2200 শিক্ষক দেননি, ফর্ম ফিল আপ করেননি। এই আগেও শিক্ষকরা পরীক্ষা দিতেন, কিন্তু এই এত হিউজ সংখ্যক শিক্ষক তারা তো পরীক্ষা দিতেন না। তার কারণ তাদের তো চাকরির চাহিদা ছিল না। অনেকে 9-10 লেভেলে ছিলেন, 11-12-এ দিতেন, অনেকে স্কুল ট্রান্সফারের জন্য দিতেন, কিন্তু ম্যান্ডেটরিলি আমাকে চাকরি বাঁচানোর জন্য পরীক্ষা দিতে হবে, এই জায়গাটা কি তৈরি হতো আদৌ? একটু ভেবে দেখবেন। তাই অবশ্যই নতুনদের সুযোগটা সেখানে বেশি থাকতো। অনেকে বলছেন পুরনোরা আছে, নতুনদের, তা সত্ত্বেও নতুনদের সুযোগ আছে। আমি বলছি অবশ্যই সুযোগ আছে, কিন্তু আরো বেশি সুযোগ বাড়তে পারতো এই 2016-র গোটা সিস্টেম যদি বাতিল না হতো। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার আমি আপনাদের বলবো, যে 2023-25-এর যে ক্যান্ডিডেটগুলো ছিল, বিশেষ করে WBUTTPA বা বাবা সাহেব আম্বেদকর এডুকেশন ইউনিভার্সিটি, এই ইউনিভার্সিটির 2023-25-এর ক্যান্ডিডেটরা সুযোগ থেকে বঞ্চিত হলো। কেন বলছি বঞ্চিত হলো? সেম স্টেটে একাধিক ইউনিভার্সিটি রান হয়, NCTA রুলস অনুযায়ী 30শে জুনের মধ্যে রেজাল্ট কমপ্লিট করতে হবে। আমি মেনে নিলাম সেটা করতে পারেনি ইউনিভার্সিটি, কিন্তু তাও সেশন ডিলে করার ফলে একটা গোটা ব্যাচকে ইউনিভার্সিটির নিজের সমস্যার জন্য পস্তাতে হলো। কল্যাণ ইউনিভার্সিটি বা রাজ্যের অন্যান্য ইউনিভার্সিটি, বর্ধমান, তারপরে বিশ্বভারতী ইউনিভার্সিটি, প্রত্যেকটি ইউনিভার্সিটি 23-25-এর ক্যান্ডিডেটরা SSC-তে বসতে পেরেছে। কিন্তু বাবা সাহেব আম্বেদকর রাজ্যের একমাত্র এডুকেশন ইউনিভার্সিটি বলতে বাধ্য হচ্ছি, তাদের ক্যান্ডিডেটরা তাদের নিজস্ব কর্তৃপক্ষের সমস্যার জন্য, অ্যাডমিনিস্ট্রেটিভ প্রবলেমের জন্য 23-25-এর ক্যান্ডিডেটরা SSC সুযোগ থেকে বঞ্চিত হলো। এই SSC আবার কবে হবে আমরা কেউ জানি না। তাহলে একটা গোটা ব্যাচকে, 30-40 হাজার ক্যান্ডিডেটকে এই সুযোগ থেকে বঞ্চিত করে দেওয়া হলো। এখন প্রশ্ন হচ্ছে, SSC-র এডিট উইন্ডো কবে ওপেন হবে? এডিট উইন্ডো যদি SSC দেয়, তাহলে সেটা ওবিসির সাথে একসাথে করেই দেবে। আর ওবিসি মামলা 28 তারিখে উঠেছে, যদি 28 তারিখে তার সলিউশন আসে, তবে 28 তারিখের পর পাওয়া যাবে। না হলে এডিট উইন্ডো কবে দেবে স্কুল সার্ভিস কমিশন এখনো নিজেও ফিক্স করে উঠতে পারেনি। এডিট উইন্ডো নিয়েও কনসার্ন রয়েছে, যেহেতু অনেক কনফিউশন ছিল, অনেক ইনস্ট্রাকশনে ভুল ছিল, যার জন্য ক্যান্ডিডেটরা ফর্ম ফিল আপ করতে গিয়েও ভুল করেছে। তো এই ছিল আজকের এই ভিডিওটা। অনেকে বলবেন ভিডিওটা অনেক বড় হয়ে গেল, কিন্তু এই বিষয়গুলো আলোচনা করাটা দরকার। এখানে শুধুমাত্র SSC-র ইনফরমেশন দেওয়া হয় না, এখানে সঠিক এবং ভুল দুটো জিনিসকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেওয়া হয়। ভালো থাকবেন সবাই, বেস্ট অফ লাক।